এই মুহূর্তে সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন প্রাক্তন সাংসদ বহরমপুরে। দেখুন, যেখানে ছাত্ররা যুবকরা কিছু করা মানে জানবেন সেই দেশের পরিবর্তন আসন্ন। সেখানকার ছাত্র যখন রাস্তায় এভাবে নেমে গেছে এবং তারা যখন বুকে গুলি খাচ্ছে এবং তারপরে তারা পরোয়া করছে না, তখনই আমার আরও দৃঢ় বিশ্বাস দানা বাঁধতে আরম্ভ করে যে বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হচ্ছে। এর আগে পশ্চিমের দেশ আমেরিকা তারাও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। বাংলাদেশে কোনো ভোট হয় না, একটা পার্টি ভোট করে, ফলে সেখানকার অন্তর্বিরোধটা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গে আমরা যাই হোক পঞ্চায়েত ভোট করতে পারি না, পৌরসভার ভোট করতে পারি না, ঠিকই আছে এক পক্ষ জিতবে, কিন্তু এখনও বিধানসভার লোকসভার ভোট হয়, ফলে এখনও গণতন্ত্রের অল্প স্বল্প চিহ্ন আছে বাংলায়। ওপার বাংলায় একতরফা ভোট, শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী পার্টি, বাকি বিএনপি তারা ভোট বয়কট, ফলে অস্থিরতা বাংলাদেশে ছিলই। সেই অস্থিরতার জন্য আজকে যে বিস্ফোরণটা হলো, এটা কিন্তু আমাদের সকলের জন্য চিন্তার কারণ তো বটেই। কারণ পাকিস্তান সে আমাদের ক্ষতি চাইবে, পাকিস্তানের পিছনে চীন সে আমাদের ক্ষতি চাইবে। আজকে ভারতবর্ষের এক প্রান্ত লাদাখ, কাশ্মীর, পশ্চিম প্রান্ত, সেখানটায় সমস্যা, তার পাশাপাশি যদি পূর্ব প্রান্তের সমস্যা বাড়ে, তাহলে আমাদের পরিস্থিতি, ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার পরিস্থিতি জটিল হবে। পাশাপাশি বাংলাদেশের একটা অংশ আছে যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, সেই অংশটাকে যদি কাবু করা না যায়, অর্থাৎ সামরিক বাহিনী হোক বা যারা ক্ষমতা আসবে তারাই হোক, বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে, হিন্দুরাও কিন্তু পলায়ন করতে বাধ্য হবে। আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি, এখনও বিশ্বাস করি বাঙালিরা, সে এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক, আমরা একে অপরের প্রতি সহানুভূতি, সহনশীলতা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, আত্মীয়তার বন্ধনে আস্থা রাখি। বাংলাদেশের সঙ্গে আমাদের ভাষার মিল, সংস্কৃতির মিল, খাদ্যের মিল, চেহারার মিল, সভ্যতার মিল, সব কিছুর ঐক্য। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোনো রকমের টেনশন তৈরি না হয় বাংলাদেশে, সেখানে যেন কোনো সাম্প্রদায়িক বিভাজন না হয়, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, সেটা কিন্তু দেখার দায়িত্ব সেখানকার সরকারের। অবাক হয়ে দেখছিলাম যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই বাংলাদেশ নামক দেশটাকে তৈরি করলো, তার ঘাড়ে উঠে তাকে অপমান করছে। অবাক লাগছে এগুলো, কীরকম ক্ষোভ তৈরি হয়েছে, তার বিস্ফোরণ কিভাবে ঘটছে দেখতে দেখতে আপনারা এই হারিয়ে ফেলছি। বহুদিন আগে যখন ইরাক দখল হয়েছিল, তখন দেখছিলাম ইরাকে সাদ্দাম হোসেনের মূর্তিকে ভাঙা হচ্ছে। আমরা একটু বিস্তারিতভাবে রাজনৈতিক সমীকরণের দিকে, ছাত্র যুবরা যখন আন্দোলন করে, ছাত্র যুবরাই সরকারকে নিয়োগ করে আবার বিয়োগও করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদ সময় ছিলেন শেখ হাসিনা এবং মুজিবুর রহমান। এছাড়াও তার সপরিবার কিন্তু ঘর ছাড়া হতে হবে তাকে। তার দুবাই, আমেরিকা, ইরাক, লন্ডন সমস্ত সব কিছু বাদ, তাকে জায়গা দেওয়া হবে না শেখ হাসিনাকে। তার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ভাঙচুর কেন? ছাত্রদের উপর গুলি চালিয়েছিল বাংলাদেশের পুলিশ শেখ হাসিনার অনুমতিতেই। আজ আকুপাকু করলে তো আর হবে না। সেখানকার জনতার অনেকটাই রাগ, ক্ষিপ্ত ছিল, তাদের মনের ব্যথা যন্ত্রণা, তাদের ছেলেকে হারিয়েছে, মায়ের কোল খালি হয়েছে, কিছুতেই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারবে না, মেনে নিতে পারছে না বলা যেতে পারে। তাই অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলন করে তিনি পরিষ্কারভাবে জানিয়ে বাংলাদেশের সরকারি একেবারে দায় দায় দায়, এই দায় আগামী দিন তাকে মাসুল পেতে হবে। তাই কথাই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এই কথার উত্তরে প্রশ্নে আপনারা মনে রাখবেন বা মনে রেখে জানতে পারছেন যে বাংলাদেশে হচ্ছেটা কি। শেখ হাসিনার বাড়িতে ঢুকে তার পঢ়নের
শাড়ি, সমস্ত আসবাস জনতার দখলে। গণ অবস্থা বাংলাদেশের সাধারণ জনগণের দখলে, তাই জনতার দখলে স্পষ্ট হচ্ছে। এটাই অধীর চৌধুরী তিনি আরও বলেন, রাজ্য রাজনীতির বিষয়টা যেমন পার্শ্ববর্তী বাংলাদেশের আতঙ্কিত, তেমনি সারা দেশের মধ্যে তো একটা প্রভাব পড়ছে। কেন এই ঘটনাগুলি ঘটবে, এর পেছনে কারা দায়ী, এই বিষয়টা নিয়েও রাজ্যর মানুষ বা সারা দেশের মানুষ জানতে পারছে। তো বিশেষ করে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যখন তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করলেন, একদিকে আবার দেখছি যে বাংলাদেশের বিএসএফ যারা কেন্দ্রীয় মানে বলা যেতে পারে বিএসএফ, তারাও কিন্তু ভাঙচুর করছে, মূর্তি ভাঙচুর, বিভিন্ন ইস্যুটাও কিন্তু আপনাদের সঙ্গে আমরা এই প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি দর্শক বন্ধুগণ। হ্যাঁ, বাস্তবে এটা একটা রাজনৈতিক সমীকরণ, এটা একটা রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু হিংসার রাজনীতি। তারপর আমরা দেখতে পেলাম সরাসরি 5 তারিখে 5 আগস্ট রাষ্ট্রপতি তিনি সরাসরি বললেন যে কেন খালিদাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতি, এই সওয়াল, এই ঘটনাগুলো পুরোপুরি কিন্তু বিচার বিভাগ ব্যবস্থা লুট করেছে শেখ হাসিনা। তাই শেখ হাসিনার আগামী দিনে বিপত্তি ঘটছে, আগামী দিনেও ঘটবে, এই কথা স্বীকার করা যাচ্ছে বা বলা যাচ্ছে। তাই রাজনৈতিক মহল বিভিন্ন দেশের সমালোচনা তো বইতে শুরু করছে, তাই না? এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন দর্শক বন্ধুগণ। তবে বাস্তবে এটা একটা দেখার একটা বিষয়। তবে হ্যাঁ, কথাতেই বলে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। শেখ হাসিনা তার বোন রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়ার পাড়ি দিয়েছেন। কোন দেশে যাবেন ঠাঁই নেই, অবশেষে দিল্লিতে ঠাঁই হতে পারে। দিল্লিতে সর্বদলীয় বৈঠকে রীতিমতো কিন্তু যাচ্ছে। সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপরে বিরোধী দলনেতা লোকসভা রাহুল গান্ধী, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, জনপ্রতিনিধিরাও উপস্থিত সর্বদলীয় বৈঠকে ছিলেন। তবে বিশেষ করে এবার অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়গুলি তাৎপর্যপূর্ণভাবে তিনি তুলে ধরেছেন। ধন্যবাদ।